হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের অটোমোবাইল সাবজেক্টের 6 নাম্বার ইউনিট রেগুলার মেনটেনেন্স অফ ব্রেক। দেখো 6 নাম্বার ইউনিট আছে রেগুলার মেনটেনেন্স অফ ব্রেক। এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি 1 নাম্বার ইউনিট থেকে 5 নাম্বার ইউনিট পর্যন্ত। সেই সব ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে প্রত্যেক ইউনিটের সেশন থেকে প্রশ্ন। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে। আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে রেগুলার মেনটেনেন্স অফ দ্য ব্রেক। আমরা দেখব যে এই 6 ইউনিটে সেশনটা কি আছে। দেখো 6 নাম্বার ইউনিট মেনটেনেন্স অফ ব্রেক, অর্থাৎ ব্রেকের রক্ষণাবেক্ষণ। এখানে একটাই সেশন মাত্র সেশন আছে, সেটা হচ্ছে ব্রেক অ্যান্ড ইটস মেনটেনেন্স, অর্থাৎ ব্রেক এবং তার রক্ষণাবেক্ষণ। চলো শুরু করি 6 নাম্বার ইউনিট। দেখো 6 নাম্বার ইউনিটে প্রথম সেশন ব্রেক অ্যান্ড ইটস মেনটেনেন্স, অর্থাৎ ব্রেক এবং এর রক্ষণাবেক্ষণ। প্রথমে আমরা আলোচনা করব এমসিকিউ প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, মেকানিক্যাল ব্রেক কোন অংশ ব্যবহার করে মেকানিক্যাল কাজ করে? অপশনগুলো দেখো, ক্যাম, ফলোয়ার, পিস্টন, উপরের কোনোটি নয়। তাহলে একের সঠিক উত্তর হবে অপশন এ, ক্যাম। ক্যাম অংশ ব্যবহার করে মেকানিক্যাল কাজ করে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, কিভাবে একটি গাড়ি সর্বনিম্ন দূরত্বে এবং স্কিড না করে থামানো যায়? অপশনগুলো দেখো, ব্রেক দিয়ে, ঘর্ষণ ব্যবহার করে, গিয়ার পরিবর্তন করে, ক্লাচ দিয়ে। তাহলে সঠিক উত্তর ব্রেক দিয়ে। 3 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি ব্রেকের প্রকারভেদ নয়? অপশনগুলো দেখো, মেকানিক্যাল, হাইড্রোলিক, ভ্যাকুয়াম সার্ভে, রোলিং। তাহলে 3-এর সঠিক উত্তর হবে অপশন বি, হাইড্রোলিক। সরি, এটা হবে অপশন ডি। তাহলে 3-এর সঠিক উত্তর হলো অপশন ডি, হাইড্রোলিক। তো ব্রেকের প্রকারভেদ, তাহলে এটা প্রকারভেদ নয় বলেছে, তাহলে এটা হবে রোলিং। রোলিংটা কিন্তু ব্রেকের প্রকারভেদ নয়। এরপর আমরা দেখব 4 নম্বরের প্রশ্ন, যেসব ব্রেক কম্প্রেসড এয়ার ব্যবহার করে কাজ করতে সাহায্য পায় সেগুলোকে কি বলা হয়? নিউম্যাটিক ব্রেক, এটা উচ্চারণটা হবে নিউম্যাটিক, কনিউমিকেটেশন, এটা নিউম্যাটিক হবে। এটা হাইড্রোলিক ব্রেক, ভ্যাকুয়াম সার্ভে ব্রেক আর ডিস্ক ব্রেক। 4 নম্বরটা আবার বলছি, যেসব ব্রেক কম্প্রেসড এয়ার ব্যবহার করে কাজ করতে সাহায্য পায় সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় নিউম্যাটিক ব্রেক। এরপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, যেসব ব্রেক হাইড্রোলিক ফ্লুইডের চাপ দ্বারা কাজ করে সেগুলিকে কি বলা হয়? হাইড্রোলিক ব্রেক, না নিউম্যাটিক ব্রেক, না ভ্যাকুয়াম সার্ভে ব্রেক, না মেকানিক্যাল ব্রেক? তোমরা ইংলিশগুলো পাশাপাশি দেখে নেবে, কখনো অপশন হয়তো ইংলিশে দিতে পারে। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন এ, হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক অর্থাৎ ফ্লুইডের চাপ থাকবে। 6 নম্বরের প্রশ্ন, হাইড্রোলিক ব্রেকের জন্য কোন ফ্লুইড ব্যবহার করা হয়? ইঞ্জিন অয়েল, জল, ব্রেক ফ্লুইড আর হচ্ছে গিয়ার অয়েল। তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন সি, ব্রেক ফ্লুইড। ব্রেক ফ্লুইড ব্যবহার করা হয় হাইড্রোলিক ব্রেকে। এরপরে দেখবো 7 নম্বরের প্রশ্ন, ব্রেক ফ্লুইড কতবার বছরে পরিবর্তন করা উচিত? 1বার, 2বার, 3বার, না কখনোই পরিবর্তন করা দরকার নেই? তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন এ, 1বার। 8 নম্বরের প্রশ্ন, সাধারণ ব্রেক সিস্টেমকে সাহায্য করার জন্য কোন বিশেষ ধরনের ব্রেক তৈরি করা হয়? ডিস্ক ব্রেক, সার্ভে ব্রেক, নিউম্যাটিক ব্রেক, মেকানিক্যাল ব্রেক। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন বি, সার্ভো ব্রেক। 9 নম্বরের প্রশ্ন,
ব্লিডিং অপারেশন কোনটির সাহায্যে করা যায়? হাতুড়ি, ভ্যাকুয়াম পাম্প বা হ্যান্ড পাম্প, নোজ প্লায়ার, স্ক্রুড্রাইভার। তাহলে 9 এর সঠিক উত্তর হবে অপশন বি, ভ্যাকুয়াম পাম্প বা হ্যান্ড পাম্প। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে স্পঞ্জি ব্রেক হওয়ার প্রধান কারণ কি? ব্রেক শো ক্ষয় পাওয়া, ব্রেক লাইনে বাতাস থাকা, ব্রেক প্যাড হালকা হওয়া, হাইড্রোলিক ফ্লুইড অতিরিক্ত হওয়া। 10 এর সঠিক উত্তর হবে অপশন বি, ব্রেক লাইনে বাতাস থাকা স্পঞ্জ ব্রেক হওয়ার প্রধান কারণ। এরপরে দেখব এক কথায় উত্তর, অর্থাৎ একটি বাক্যে। প্রথম প্রশ্ন দেখো, ব্রেকের প্রধান কাজ কি? এ ধরনের যদি প্রশ্ন দেয় তাহলে তার উত্তর হবে গাড়ি ধীর বা থামানো ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ব্রেকের প্রধান কাজ। 2 নম্বরের প্রশ্ন, ব্রেকের প্রধান দুই ধরনের কি কি? ব্রেক প্রধানত দুই ধরনের, এটা প্রধান না, প্রধানত হবে, প্রধানত দুই ধরনের। কি কি? মেকানিক্যাল ব্রেক আর একটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক, আমরা অলরেডি জানি। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে ডিস্ক ব্রেক ও ড্রাম ব্রেকের মধ্যে পার্থক্য কি? তাহলে ডিস্ক ব্রেক দ্রুত শীতল হয় ও বেশি কার্যকর, ড্রাম ব্রেক ধীরে শীতল হয়। এরপরে 3 নম্বরের প্রশ্ন, সার্ভো ব্রেকের সুবিধা কি? তাহলে সার্ভো ব্রেকের সুবিধা হচ্ছে কম প্যাডেল চাপেও ব্রেক কার্যকর হয়। 5 নম্বরের প্রশ্ন, হাইড্রোলিক ব্রেকে কোন ফ্লুইড ব্যবহৃত হয়? একটু আগে দেখলাম, ব্রেক ফ্লুইড। 6 নম্বরের প্রশ্ন, ব্রেক ফ্লুইড কতবার পরিবর্তন করা উচিত? বছরে একবার পরিবর্তন করা উচিত। 7 নম্বরের প্রশ্ন, স্পঞ্জ ব্রেক হওয়ার প্রধান কারণ কি? আমরা আগেই দেখলাম স্পঞ্জি ব্রেক হয় কারণ ব্রেক লাইনে বাতাস যদি জমে থাকে তাহলে স্পঞ্জ ব্রেক হয়। এরপরে 8 নম্বরের প্রশ্ন, মেকানিক্যাল ব্রেক সার্ভিস করার ধাপ কি? ব্রেক চাকা খুলে শো ও লিঙ্কেজ পরীক্ষা, পরিষ্কার, ক্ষয়মুক্ত করা ও পুনরায় পরীক্ষা। 9 নম্বরের প্রশ্ন, পার্কিং ব্রেক রক্ষণাবেক্ষণের ধাপ কি? কি বললাম? পার্কিং ব্রেকের রক্ষণাবেক্ষণের ধাপ লিভার প্যাডেল পরীক্ষা, কেবল অ্যাডজাস্টমেন্ট, ক্ষয়মুক্ত করা, কার্যকারিতা পরীক্ষা। 10 নম্বরের প্রশ্ন, নিয়মিত ব্রেক রক্ষণাবেক্ষণের উপকারিতা কি? নিরাপদ চালনা, দীর্ঘস্থায়ী ব্রেক, দুর্ঘটনা কমানো। এরপরে দেখব যদি বড় প্রশ্ন আসে 2 বা 3 নম্বরে, তাহলে তার উত্তর কিভাবে আমরা দেব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যানবাহনের ব্রেক কেন প্রয়োজন? এরকম ধরনের যদি প্রশ্ন আসে তাহলে আমরা লিখব যে ব্রেক যানবাহনকে ধীর বা থামানোর জন্য প্রয়োজন। এটি দুর্ঘটনা রোধ করে, চালকের নিয়ন্ত্রণ বজায় রাখে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করে। 2 নম্বরের প্রশ্ন, মেকানিক্যাল ব্রেক সার্ভিস করার ধাপ কি কি? মেকানিক্যাল ব্রেক সার্ভিস করার ধাপ 1 নম্বর হচ্ছে ব্রেক চাকা খুলে নেওয়া, ব্রেক শো ও লিঙ্কেজ পরীক্ষা করা। 3 হচ্ছে ঘষা বা ক্ষয় পাওয়া অংশ পরিষ্কার করা। 5 হচ্ছে প্রয়োজনে শো বা কেবল পরিবর্তন করা। 5 হচ্ছে সব পার্টস ঠিকভাবে বসিয়ে ব্রেক পরীক্ষা করা। 6 হচ্ছে যে ব্রেকের কার্যকারিতা নিশ্চিত করা। এরপরে 3 নম্বরের প্রশ্ন, পার্কিং ব্রেক সার্ভিস করার ধাপ কি কি? একটা তাহলে মেকানিক্যাল ব্রেক সার্ভিস করার ধাপ দেখলাম, এবার দেখব পার্কিং করার ধাপ, পার্কিং ব্রেক সার্ভিস করার ধাপ। তাহলে দেখো, প্রথম আছে পার্কিং ব্রেক লিভার বা প্যাডেল পরীক্ষা করা, কেবল বা লিঙ্কেজের যে টেনশন বা টান পরীক্ষা করা। 3 হচ্ছে ক্ষয় পাওয়া অংশ পরিষ্কার করা। 4 হচ্ছে কেবল ঠিকভাবে অ্যাডজাস্ট করা। 5 হচ্ছে ব্রেক লিভার প্যাডেল ঠিকভাবে কাজ করছে কি না পরীক্ষা করা। 6 হচ্ছে যে টান সমন্বয় করে নিরাপদ চালানোর জন্য নিশ্চিত করা। তাহলে আমরা কি ধরনের বড় প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখলাম। তাহলে আমরা এখানে ব্রেক অ্যান্ড ইটস মেনটেনেন্স এই সেশন থেকে আমরা যে ধরনের প্রশ্ন, শর্ট প্রশ্ন দেখলাম,
বা বড় প্রশ্ন বা একটা বাক্যে উত্তর, সেগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে পরীক্ষায় আসার মতো। এখান থেকে ব্রেক মেনটেনেন্স অফ ব্রেকস, এখান থেকে একটাই সেশন আছে এবং খুব সহজ প্রশ্ন আছে। যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে এবং সমস্যা হলে কমেন্টে জানাবে, সমাধান করার চেষ্টা করা হবে। এরপরে দেখো, আমরা এই ভোকেশনাল স্কিল আমরা আজকে শেষ করে দিলাম। এরপরে পার্ট বিতে আছে এমপ্লয়াবিলিটি স্কিল। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব এমপ্লয়াবিলিটি স্কিল থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তোমরা যারা দেখোনি এখন ভোকেশনাল স্কিলের প্রশ্নগুলো তোমরা দেখে নেবে, যতগুলো পার্ট আছে। কারণ তোমাদের টোটাল প্রশ্ন হচ্ছে 25 নাম্বারের আসবে। এই 25-এর মধ্যে 19 থেকে 20 বা 21 এই মার্কটা কিন্তু শুধুমাত্র এই ভোকেশনাল স্কিল থেকে আসবে। বাকি যে তোমার 4-5 নাম্বার সেটা হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল থেকে। কখনো এর ওয়েটেজটা কম থাকে এবং এটা হচ্ছে সর্বোচ্চ। সুতরাং এখানকার যে প্রশ্নগুলো থাকবে তোমরা একটু ভালোভাবে দেখে নেবে, দরকার পড়লে নোট করে নেবে। আজকে এখানেই, ধন্যবাদ।